এর মানুষকে তার ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, তার ধর্মীয় সম্পদ তাদের ব্যবহারের জন্য তাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু আজ কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে সংবিধানকে মান্যতা না দিয়ে তারা জোর করে এই আইনটা তৈরি করেছে, যে আইনের মধ্যে সর্বপ্রথম অনেক ভয়ানক ভয়ানক আইন সংশোধনের নামে এনেছে। যার মধ্যে একটা হলো যে ওয়াকাফ, যেটা আজকে দীর্ঘ হাজারো বছর ধরে চলে আসছে, এই ওয়াকাফ সম্পদের মধ্যে কোনো অমুসলিম কিন্তু এই কমিটির মধ্যে নাই। কেন্দ্র সরকার সেই জায়গাতে আজকে অমুসলিমকে এই কমিটির মধ্যে রাখার জন্য চেষ্টা করছে। এখানে যদি আমি এইটুকু কথা বলি তাহলে হয়তো আমার অমুসলিম ভাইয়েরা তারা দুঃখ প্রকাশ করতে পারে যে সর্বধর্মের গণতান্ত্রিক দেশে যদি অমুসলিমরা থাকে তার সমস্যা কিসের। ব্যাপারটা ঠিক তেমন নয়, ব্যাপারটা একটু খুলে বলতে লাগে, কিন্তু আকাশের পানি তো মাথার উপরে ঝিরঝির করে ঝরে যাচ্ছে। যখনই প্রোগ্রাম করি আমি, হয় খুব রোদ হয় নাই পানি হয়, জানি না মহান স্রষ্টার আমার উপরে কি পরীক্ষা আছে। তবে এটাও জানি এরপরেও কিন্তু ভালোবাসার মানুষরা ঠিক ভিজে ভিজে হলেও এসে থাকে, হাজির দিয়ে থাকে, প্রোগ্রামে সামিল হয়ে যায়, যেটা আমার জন্য অত্যন্ত খুশি ও আনন্দের বিষয়। তো যাক, এই যে অমুসলিমদেরকে ঢুকানো হচ্ছে, অ্যাকচুয়ালি অমুসলিম বলতে কেন্দ্র সরকার তার লোককে ঢুকাতে চাইছে, বিজেপির লোককে ঢুকাতে চাইছে। উদ্দেশ্য এই ওয়াকাফকে যাতে করে দখল করা যায়। এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের জেনে রাখা দরকার, আমাদের সমাজে কেন্দ্র সরকারের লোকেরা এত মিথ্যা প্রচার চালাচ্ছে যে মুসলমানদের যদি ওয়াকাফ থাকে তাহলে হিন্দু ভাইদের কিছু নেই কেন। শোনেন, প্রত্যেকটা ধর্মের মানুষেরই ধর্মীয় কোনো না কোনো ট্রাস্ট আছে। যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ বা এমন করে টেম্পল অ্যাক্ট বলে তাদের বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন পুরী মন্দির রয়েছে, কেদারনাথ আছে, বিভিন্ন জায়গায় তেনাদের দেবত্ব সম্পত্তি তার টেম্পল অ্যাক্টের মাধ্যম দিয়ে সেই সম্পদকে পরিচালনা করা হয়। সেই সম্পদের যে কমিটি হবে সংবিধান অনুযায়ী তাদেরও কমিটির মধ্যে লিপিবদ্ধ আছে যে কোনো অহিন্দু এই কমিটির মধ্যে থাকতে পারবে না। কথাটা বুঝলেন আপনারা? যেমন মুসলমানদের মধ্যে লেখা ছিল যে কোনো অমুসলিম থাকতে পারবে না, ঠিক তেমন হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্টের মধ্যে লেখা আছে কোনো অহিন্দু থাকতে পারবে না। তারা তাদের যে ধর্মীয় যে সম্পদ, ধর্মীয় ম্যাটার যখন, সেখানে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের লোকেরা পরিচালনা করবে, এটা তো স্বাভাবিক। তাই তেনারা যে লিখেছে যে অমুসলিম অহিন্দু থাকতে পারবে না, হিন্দু হলে তবেই কমিটিতেই থাকবে, এটা তো তেনারা যুক্তিসঙ্গতই করেছে, ভুল তো কিছু করেনি। কেন, এটা তাদের ধর্মীয় বিষয়। ঠিক তেমন খ্রিস্টান ভাইদের তাদের ধর্মীয় ট্রাস্ট আছে, শিখ ভাইদের আছে, আদিবাসীদের আছে জল জঙ্গল, এভাবে সবার রয়েছে। কিন্তু সবারটাতেই লিপিবদ্ধ আছে যার যার, যেমন খ্রিস্টান ভাইদের তাদের যে ট্রাস্ট আছে ওই ট্রাস্টে লেখা আছে এখানে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোক এই ট্রাস্টের মধ্যে থাকতে পারবে না। ঠিক তেমনই ওয়াকাফ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করার যে সিস্টেম, সেই ওয়াকাফের মধ্যেও ছিল এতদিন ধরে। দীর্ঘ বছর দেশ স্বাধীনতা হয়েছে, কংগ্রেস আমল 62 বা 65 কম বেশি বছর চলছে, বা বিছখানে আরও অনেক সরকার এসেছে, কখনো কেউ এইটা করেনি সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে মুসলিমদের ওয়াকাফ ট্রাস্টে অমুসলিমকে রাখতে হবে। এটা কেন্দ্র সরকার করার একটা ষড়যন্ত্র। এখানে অমুসলিম মূলত বলার উদ্দেশ্য কেন্দ্র সরকার তার লোককে ঢুকাবার পরিকল্পনা করছে। সুপ্রিম কোর্টে যখন কেস যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যদি ওয়াকাফে অমুসলিমকে ঢুকাতে হয়
তাহলে অন্য অন্য ধর্মীয় ট্রাস্টে মুসলমানকে কি ঢুকানো হবে? কেন্দ্র সরকারের যারা উকিল ছিল তাদের মাথা হ্যাট হয়ে গিয়েছিল, তারা কথা বলতে পারেনি। তারা বলেছে এই বিষয়টা এখন তাহলে থাক, এই বিষয়টা নিয়ে আমরা করব না চর্চা। দ্বিতীয় আরো কি ভয়ানক তথ্য দিয়েছে এটা আমাদের জানতে হবে। ওয়াকাফটা হলো আমাদের ধর্মীয় সম্পদ, যেমন ওয়াকাফ হলো ভারতের মুসলমানদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের থেকেও বড় সার্টিফিকেট হলো ভারতে মুসলমান হাজার হাজার বছর ধরে আপনারা আছেন। আপনার প্যান কার্ড কে বলবে এটা জাল, আধার কার্ড কে বলবে জাল, আপনার ভোটার কার্ড কে বলবে জাল। আপনাকে কাল বলবে আপনি বাঙালি, বাংলাদেশ থেকে এসেছেন, আপনি উর্দু ভাষী, হিন্দি ভাষী, আপনি আশা কি বলে পাকিস্তান, গুজরাট থেকে এসেছেন, কিন্তু আপনার যদি কেরলের 1450 বছরের চেরামান মসজিদ বেঁচে থাকে তাহলে আপনাকে কেউ বলতে পারবে না আপনি স্বাধীনতার পর অন্য দেশ থেকে এসেছেন। কেন? 1450 বছর প্রমাণ মসজিদ সার্টিফিকেট দিচ্ছে আপনি ভারতবর্ষে 1450 বছর ধরে মুসলমান ভারতে রয়েছে। আজ গুজরাটে 1300 বছরের একটা মসজিদ রয়েছে, ওই মসজিদ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যে ভারতবর্ষে মুসলমান নতুন নয়, 1300 বছর ধরে গুজরাটে মুসলমান রয়েছে, তাই মসজিদ আছে। তাই আপনার হাজার হাজার বছরের কবরস্থান, আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা, আপনার হাজার হাজার বছরের মসজিদ, যেমন আপনার কলিকাতার এই যে আলিয়া মাদ্রাসা, কিছু কম বেশি 300 বছরের কাছাকাছি মাদ্রাসা, কম বেশি। এই মাদ্রাসা আপনাকে প্রমাণ দিচ্ছে যে আপনি পশ্চিম বাংলার কলকাতাতে 300 বছর ধরে মুসলমান ওখানে পড়াশোনা করছে। এই জন্য এদের লক্ষ্য এই ওয়াকাফেরকে উচ্ছেদ করা, ওয়াকাফগুলোকে দখল করা, এবং যেসব জায়গাতে আমাদের ওয়াকাফ সম্পদ আছে এই জায়গাগুলো খুব দামি সম্পদ, এই সম্পদগুলোকে নিয়ে আদানি আম্বানির হাতে তুলে দেবে যেমন একটা লক্ষ্য, তেমন এগুলোকে মিটিয়ে দেওয়ার পর আবার আপনার যখন ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, 1000 বছরের, 500 বছরের, 200 বছরের কোনো পেহচান যখন থাকবে না, তখন আপনাকে বলা হবে আপনাদের স্বাধীনতায় কোনো অবদান নাই, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আপনাদের এদেশে থাকা যাবে না, এদেশের আপনাদের কোনো কিছু নাই। এইভাবে আমাদেরকে শেষ করার একটা পরিকল্পনা কেন্দ্রের মোদী সরকার তৈরি করছে। কেননা এর মধ্যে একটা আইন করেছে, ওই আইনটা এত ভয়ানক, নিশ্চয়ই আপনারা জানেন, কোনো জায়গা যদি 12 বছর কেউ দখল করে, কোনো একটা জায়গা মালিক ধরুন অন্যজন, আর কেউ 12 বছর সেখানে ঝুপড়ি গেড়ে হোক বা কোনো কিছু দখল করে বসে আছে, 12 বছর পর ওই জায়গার সত্তার মালিক সে যদি নাও হয়, ওই জায়গায় সে কিন্তু বসবাস করার জন্য তাকে আর উঠানো যাবে না, সে মালিকানা পাবে। এটার ভারতের আইনের এই সিস্টেম করা আছে। কিন্তু কোনো ধর্মীয় জায়গা, সে মন্দিরের সম্পদ হোক, মসজিদের সম্পদ হোক, গুরুদুয়ার আর গির্জার কোনো ধর্মীয় সম্পদের ওপরে 12 কেন, কেউ যদি 24-32 বছর ধরেও বসে থাকে, সেখান থেকে কিন্তু যদি সেই প্রপার্টি, সেই ধর্মীয় সম্পদের ট্রাস্ট যদি মনে করে এবারে তোমাকে উঠে যেতে হবে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে তুলে দেবে বাধ্যতামূলক। কিন্তু কেন্দ্র সরকার সমস্ত বাকি হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, আদিবাসী কি বলে দলিতদের, আরো যাদের ট্রাস্ট আছে, শিখ পাঞ্জাবিদের, সবার আইনটাকে ঠিক রেখেছে। কিন্তু মুসলমানদের ওয়াকাফের বেলায় কেন্দ্র সরকার কি আইন করছে যে 12 বছর কেউ যদি ওয়াকাফের সম্পদকেও দখল করে রাখে, ওই জায়গা থেকে আর উঠানো যাবে না। শুনছেন? তাহলে এটা আমাদের জন্য, ধর্মীয় প্রপার্টির জন্য উপকার হলো না অপকার হলো? আজকে কলিকাতার মতো জায়গায়, আমি আমার রাজ্যের কথা বলছি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, হয় কোনো ক্লাব, না হয় কোনো থিয়েটার হল, না হয় কিছু না কিছু ভাবে দখলে পড়ে আছে। আগামী দিন কোনো একটা যদি সরকার আসে, যে সরকার মুসলিমদের ওয়াকাফ সম্পদকে
উদ্ধার করে দিবা সৎ মন মানসিকতা রাখে, তাহলে এগুলোকে সব বোল্ডুজার দিয়ে ভেঙে মুসলমানদের প্রপার্টি ওয়াকফকে ফিরিয়ে দিতে পারবে। কিন্তু কেন্দ্র সরকারের এই আইন বলছে 12 বছরের ওপরে যখন দখল হয়ে গেছে আর ভাঙতে পারবে না। তাই এই কালা কানুনকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আপনারা কি মানতে পারবেন? এজন্যই লড়াই আমাদের। আজকে কেন্দ্র সরকার বলছে ওয়াকফ কালা কানুন নাকি মুসলমানদের উপকারের জন্য করা হয়েছে। আগেকার সময় আইন ছিল কেউ যদি ওয়াকফকে তছনছ করে, ওয়াকফকে কেউ যদি নষ্ট করে বা ওয়াকফ সম্পদকে কেউ যদি ক্ষতি করে, তার জন্য আইন রয়েছে, ব্যবস্থা রয়েছে, 6 বছরের জেল হতো। কেন্দ্র সরকার এসে আইন করে দিয়েছে কেউ যদি ওয়াকফকে নিয়ে ভুল ভ্রান্তি করে, তছনছ করে, তাহলে তার জন্য মাত্র 6 মাস জেল হবে। এটা উপকার করলো না অপকার করলো? লোকের তো সাহস বেড়ে যাবে, আরে 6 মাস জেল খেটে আসবো, দখল করে এলে। ওজন কেন্দ্র সরকারের উচিত ছিল যদি মুসলমানদের ওয়াকফকে বাঁচাতেই চাইতো তাহলে আইন করা দরকার ছিল ওয়াকফ ধর্মীয় সম্পদ, এই ধর্মের উপরে আঘাত, ধর্মীয় সম্পদের উপরে যে আঘাত দেবে, আমি কেন্দ্র সরকার আইন করছি তাকে 12 বছর জেল দেবো, তাহলে জানতাম তুমি ভালো কাজ করছো। কেন্দ্র সরকার কখনো দেশের ভালো করেনি, শুধু মুসলমানদের পিছনে লাগেনি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ওয়াকফের বিরুদ্ধে 2025-এ কেন্দ্র সরকার বিল পাস করতে, কিন্তু 2023-এ আদিবাসী ভাই বোনেদের জল জঙ্গলের সম্পদকে তাদের হাত থেকে ছিন্ন করে নিয়েছে, নিয়ে জঙ্গল কেটে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। জীব জন্তু পশু পাখি যেমন মারা যাচ্ছে, এই গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, জঙ্গল চলে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে ভৌগোলিক পরিস্থিতি আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে, দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, গরমের তাপমাত্রা বাড়ছে, পানির সময় পানি হচ্ছে না। এই যে আজকে দুর্দশা আসছে, এর জন্য কেন্দ্র সরকার সেই জল জঙ্গলের সম্পদকে কেড়ে নিয়ে জঙ্গলগুলোকে কেটে আদিবাসীদের ঘরে আজকে তাদের স্থান, তাদের অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি আমার কওমকে, আমি আমার জাতিকে বলবো, সংবিধান যখন আপনাকে রাইট দিয়েছে, আপনার ধর্মীয় সম্পদ আপনার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে। আপনাকে যখন সংবিধান রাইট দিয়েছে, আপনার ধর্মের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে তার ডিফেন্স করার, তার প্রতিবাদ করার আপনাকে যখন রাইট দিয়েছে, তাহলে পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, রোদ দেখলে হবে না। যদি আপনি মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থান, ঈদগাহ স্বার্থে, আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের স্বার্থে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে, আন্দোলন আরো চালিয়ে যেতে হবে। এই আন্দোলন যদি আপনি রুখে দেন, তাহলে আপনার বাবরি মসজিদের মতো এই ওয়াকফটাও লাগু হয়ে যাবে। বাবরি মসজিদের কেসটাও সুপ্রিম কোর্টে চলছিল, আমাদেরকে অনেকে বলেছিল কেস চলছে একটু খামোশ থাকো, আজও অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে, আন্দোলনের কি দরকার? আরে আন্দোলন ভুলে গেলে, আন্দোলন বন্ধ হলে শুধু 6 ডিসেম্বর বাবরি মসজিদের কথা মনে করতাম। তাই তো সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টের জজ সাহেব দিয়ে চলে গেল, আস্থার উপরে রায় হয়ে গেল। এটা আমাদের গাফলতি। আজকে এই নতুন প্রজন্মকে কি দেবেন? এই নতুন প্রজন্ম কি পাবে? যদি আপনার কবরে না থাকে, আপনি কবর দেবেন কোথায়? হয়তো 2 দিন পর আপনার মা বাবাকে পুড়াতে হবে। প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো, আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে। খেয়াল করে দেখুন, চাপে না পড়লেও হলো, ডাইরেক্ট না করলে হলো, ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, ভারত সরকার করছে। আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য হলো ওয়াকফ। ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে সম্পদ,
29,000 লোক বিকে সম্পদ এই ভারতবর্ষে ওয়াকাফ রয়েছে। তাহলে সেই সম্পদ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না। যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার কবরের ওপরে বোল্ডোজার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল, সিনেমা হল, থিয়েটার হয়ে যায়, তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে, অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না। যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে, যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে, সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না। কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি। মুসলমানদের মুসলমানকে খুন করানো হয়, মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারা হয়। যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি, তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে? এইটাই তো আমাদের বড় ইস্যু। তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চিনার সময় এসছে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। তাই উলামাদের থেকে শুরু করছি, প্রত্যেকে আওয়াজ তুলুন। প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম জানুন দুলাইন হলো এই ওয়াকাফ নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে, জাগিয়ে রাখে। দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন। দরকার আছে না নাই? যদি এই দুলাইন জাগাতে না পারে, আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে। দ্বিতীয় নম্বর, আমাদের মতো আলেম উলামা, পীর মাশায়েখ যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে 5 মিনিট করে হলেও কেন্দ্র সরকারের এই কালা কানুন ওয়াকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে, এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার, জাতিকে ভাবানো দরকার, জাতিকে প্রস্তুত করা দরকার, জাতিকে জাগিয়ে রাখা দরকার। তবেই কিন্তু জাতি জাগবে। আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে, আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমি বলতে পারছি না। আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক, এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না। আজকে যে ওয়াকাফ কালা কানুন, এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল। কি বলল? আন্দোলন দিল্লি যে করো। ভাই আপনি বলুন, রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে? হাত তুলে বলুন ভালো লেগেছে? আপনাদের মনে কষ্ট দিয়েছে না তাই না? এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি, আপনি নাক গলিয়ে ভুল করেছেন, অতএব আপনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে। কেন? আমরা গুনাহগার, আমরা গরিব হতে পারি, কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে, মাদ্রাসার দুশ্মনের সঙ্গে, আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করে আমরা কাফের হতে পারবো না। তাই রাজ্য সরকারকে বলছি, যে কথা বলেছেন, অন্যায় করেছেন, এটার জন্য আপনি ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল? এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাত যাক, আমরা তো বলবো ওয়াকাফ কালা কানুন মানছি না, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না, আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না। সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন? বলুন, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? আচ্ছা, এই নাক গলাবার কারণটা কি জানেন? আমার তো ধারণা দুটো। নাম্বার ওয়ান, কেন্দ্র সরকার আইন করলো যেটা আগে বললাম,
12 বছর কেউ যদি ওয়াকাফ দখল করে রাখে তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে। পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন, তিনার নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে। কত বলুন বলুন বলুন? ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয়, এই আইনটা যদি লাগু করতে পারে, তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো 13-14 বছর চলছি, তাহলে আমার তো নিজের ফান্ডেই ৭৫,০০০ বিঘে জায়গা চলে আসবে, তাহলে এটা হোক, আমিও চাই। কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার। 40% মুসলমান রয়েছে বাংলায়, 100-র মধ্যে 75টা মুসলমান, এই 95টা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়। এই ভোটটাও তো দরকার। তাই প্রকাশ্য বলছে আমি থাকতে, কথাগুলো শুনবেন, আমি থাকতে বাংলায় ওয়াকাফ লাগু হতে দেব না। মানে আমি মরে গেলে লাগু হবে, আমি থাকতে দেব না। এটাই তো টপ, এটাই তো টপ। তোরা আমাকেই ক্ষমতায় রাখ, ওয়াকাফ লাগু হতে দেব না। ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে। এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে। অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে, সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, জমা দাও। আজ থেকে 100 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? 200 বছর আগের কাগজ পাবেন কোথায়? 300 বছর আগে কাগজ পাবেন কোথায়? 400 বছর আগে কাগজ পাবেন কোথায়? 1000 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? যখন কাগজ পাবেন না, তখনই বলা হবে এ কোনো অবৈধ, আনলিগাল, এ কোনো সরকারের কবজায় থাকবে, সব ভেঙে আদানি আম্বানিকে দেওয়া হবে। তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে, আমারও তো ৭৫,০০০ বিঘে ফায়দা আছে, তাই নাক গলাচ্ছে। এটা একটা হতে পারে, নচেত আমার মনে হয় আর একটা জিনিস হতে পারে। সেটা হলো এটাই, কেন্দ্র সরকার যখন এই বিলটা পাশ করেছে, রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল, আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর, পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর। এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে, তোমার রাজ্যে আন্দোলন রোখো, না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো। শুনছেন না শোনেননি? তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে ওয়াকাফ নিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। আমি জানতে চাই, আপনি মসজিদ নিয়ে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে, আপনি কবরস্থান নিয়ে কথা বললে, মাদ্রাসা নিয়ে কথা বললে, খানকালে কথা বললে, ঈদগালে কথা বললে, রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে। এখন আপনারা বলুন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়েতে তার পক্ষে থাকবেন? ওটা আপনারা ডিসাইড করুন। তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনীকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাফ নিয়ে আলোচনা করছি। তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি। আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? হাত তুলে দেখান। জোর করেছি আপনাদেরকে, জোর করেছি, হাত লম্বা করে তুলে রাখুন। কাউকে জোর করেছি কি? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন, কেন গাদ্দার চিনা দরকার, হারামখোর মুসলমান চিনা দরকার। এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে, এ জাতির গাদ্দার মুনাফেক মোল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। তাই জানা দরকার আছে না নয়? হাত নামান। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয়, কিন্তু গাদ্দারটাকে চিনে নেবো। তুই মসজিদের সাথে নেই, তুই বেঈমানের সাথে আছিস, তুই কবরস্থান ঈদগাহ মাদ্রাসার সাথে নেই, তার দুশ্মনের সাথে আছিস। কেন্দ্র সরকার 100% আমাদের দুশ্মন, আমরা সবাই জানি। কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো, তার প্রমাণটা এই ওয়াকাফের বেলায় কিন্তু বেরিয়ে গেল।
কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার উলামা ভাইয়েরা, আমার ইমাম ভাইয়েরা, তারা মনে করেছিল 2,5-3 হাজার টাকা দিচ্ছে আমাদের আপন। কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে। ওয়াকাফ যদি আপনারা দখল করতে পারে, ওয়াকাফ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাফ দরদি হবে, ইনসাফ পরায়ণ হবে, রাষ্ট্রপ্রেমিক হবে, সংবিধান প্রেমিক হবে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে, পার মাসে ইমামদের যত কমই হোক 20,000, মুয়াজ্জিনদের 10-12 হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে। তাও ওয়াকাফের পয়সা সামান্য শেষ হবে না। তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলেম উলামা ভাইরা, তাই আজ থেকে আওয়াজ তুলুন। আগামী দিন আমরা কোনো কালার দেখব না, কোনো দল দেখব না, কোনো দাদা দিদি দেখব না। আমরা একটাই জিনিস দেখব, যারা আমার ওয়াকাফের সাথে আমরা তার সাথে, যারা আমার ওয়াকাফ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন। এটা আমাদেরকে বলা দরকার আছে না নয়? এটাই তো আমাদের হবে এখন আন্দোলন। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মহল্লায় আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম, সবার মুখে একটাই কথা, আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন, কে বন্ধু, কে শত্রু। আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা ওয়াকাফের পক্ষে লড়াই করব। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু। অতএব শত্রুকে কখনো আপন করতে নাই, শত্রুকে শত্রুর মতো ভাবে চিনতে হয়, তবেই কিন্তু আমরা বিজয় পাবো। যদি না আজ চিনতে পারি, যদি না আজ জাগতে পারি, যদি না আজ বুঝতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঘটবে। অল্প বয়সে এদেরকে কাফন পরতে হবে। তাই কিছু যদি করতে না পারেন, কাফনটা কমসে কম কিনে রেখে যান, না আগামী দিন কাফনও পাওয়া যাবে না। আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না। এখানে আমি কাউকে খুশি করতে আসিনি, তবে আমি একটা কথা বলবো, দীর্ঘ 10 বছর ধরে আপনাদের জাগাচ্ছি, আজও জাগাচ্ছি। আজকে তাই একটাই কথা বলবো, ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন। উলামা ভাই, ইমাম ভাই, আলেম ভাই, সবাই সংগঠিত হন। সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন, আমাদের ওয়াকাফের সাথে যে আমরা তার সাথে। অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয়, সে আবার 1 বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না। এই ওয়াকাফ যদি বাঁচাতে হয়, এই বাঁচাবার 3টে পন্থা আছে, একটু বলবো, সময় আছে? 3টে, আর 5 মিনিটের মধ্যে বলে শেষ করছি। 3টে পন্থা। নাম্বার 1, যে পাওয়ার দিয়ে ওয়াকাফ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে। যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে। এই পাওয়ারটার নাম কি? জোরে বলুন, জোরে সবাই বলুন, এই পাওয়ারটার নাম কি? কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো? কোন পাওয়ারে? জোরে বলুন। আমাদেরকে ওই পাওয়ার তৈরি করতে হবে। তুমি যদি মনে করো এ আমার, ও আমার, সে আমার, সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে। অতএব তেজপাতা হয়েও না, নুন হও। নুনটা শুনতে ছোট লাগতে পারে, নুন এমন এক জিনিস, কেউ বেশিও নিতে পারবে না আর কমও হলেও চলবে না। শুনছেন তো নাকি? বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা। নুন হও, তুমি ছাড়া কারো স্বাদ নাই, তুমি ছাড়া কারো সাথ নয়। তুমি যদি সংগঠিত হও, তুমি যদি ঐক্যবদ্ধ হও, তোমার এত ক্ষমতা আছে, এই বাংলার কথাই বলছি, তুমি 110টার উপরে জায়গা দখল করতে পারবে। তা বাকি যে জায়গা আছে, তোরা 4-5 জন যা আছিস ঝগড়া করকে যা করে, যে যা ভাগ পাবি ভাগ নিয়ে আমাদের সঙ্গে দেখা কর। আমরা যার পাশে দাঁড়াবো সে গিয়ে বসবি, কিন্তু বসার সময় মনে রাখবি আমাদের সহযোগিতাতেই বসেছিস। ওই যে চেয়ারগুলোই বসে আছেন, কটা পায়া আছে? যদি একটা আমাদের হাতে থাকে আর আপনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, পাটা খুলে নেব, পড়ে যাবে। ঠিক না বে ঠিক? এজন্যই 2021-এ বলেছিলাম
যে যা হচ্ছে হোক গে যাক, নিজেদের হাতে গোটা 30, 40, 50, 60 রাখ, চেষ্টা করে, একদিনই কি সব হয়, রাখ। তাহলে কি হবে, একটাতেই যা কামাল করছে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে গোটা 40, 50 যদি ওর সাথে থাকে, তাহলে লড়াইটা কি জোর হবে না কম হবে? হ্যাঁ, অতএব যার প্রয়োজন বসুন, আমাদের বসার দরকার নেই, কিন্তু পাটা লাগাবো বলবেন, 3টে আপনার হাতে, একটা আমার হাতে। যদি ওই চেয়ারে বসে আমাদের বিরোধী ষড়যন্ত্র করেন, আমাদের সংবিধান যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের যে অধিকার, এই অধিকার টাইমে টাইমে যদি না দেন, তাহলে বলবো ওঠেন, পাটা খুলে নেবো, 50-60টাকে বার করে নেবো, সরকার পড়ে যাবে। এই ঐক্য ক্ষমতার দরকার আছে না নাই? এটাই আমি বারবার জাতিকে বুঝাচ্ছি। আসো আমার কম, আমার জাতি বোঝো, ভাবো, আর এটাও শোনো, তুমি আমি যদি আগাই, তোমার আমার পিছনে কয়েক কোটি, পুরো দেশ জুড়ে বলছি, আর রাজ্যের কথাই বলছি, কয়েক লাখ আদিবাসী আসবে, দলিত আসবে, পিছিয়ে পড়া অসহায় গরিবরা আসবে, তিলোত্তমা মায়ের বোনের মতো তার পরিবার অসহায়রা আসবে, আনিস খানের মতো পরিবাররা আসবে, আবু সিদ্দিকের পরিবাররা আসবে, এমন করে হাজার হাজার লাখ লাখ অসহায়রা তোমার আমার পিছনে আগিয়ে আসবে। তোমাকে আমাকে আগাতে হবে। তাই বলে যাচ্ছি এতটুকু কথা, নাম্বার 1, যে পাওয়ারে তারা এই ক্ষমতা তৈরি করেছে, ওই পাওয়ার আমাদেরকে দখল করতে হবে। ওই পাওয়ার দখল করতে গিয়ে বাকি যত সেকুলার যারা দাবি করে, তাদেরকে বলবো আসো ভাগিদারিতে। কিসে? ভাগিদারিতে। যে ভাগ দেবে জানতে হবে সে আমাদের দরদি, তার সাথে চলো একসাথে আমরা শুরু করি। যে ভাগ দেবে না, জানতে হবে সে লুটতে নেমেছে, তার থেকে আমাদের দূরে থাকা দরকার। যে আমাদের রান্না করাটা ভালো লাগে আর খাবার বেলায় ভাগ দেবে না, এটা কেমন কথা হয়? এটা আমাদেরকে চিনতে হবে দুশ্মন। দ্বিতীয় নম্বর হলো, যে জায়গায় বিল পাস হয়েছে লোকসভা আর রাজ্যসভা, এই দুই সভারও ওপরে হলো সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সেই সুপ্রিম কোর্টে কেস করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, 8টা রাজ্য কেস করেছে, 100-র মধ্যে 95টা মুসলমানের ভোট লিয়া সরকার, রাজ্য সরকার। এই সরকার কিন্তু কেস করেনি। এই সরকার বলুন, কেস করেনি। কেন কেস করেনি বুঝে নেন। নাই ঝাড়খণ্ডের সামান্য কি বলে হেমন্ত সোরেন সাহেব কি দুর্নীতি করেছে, জেলে চলে গেল। দিল্লির কেজরিওয়াল কি দুর্নীতি করেছে, জেলে চলে গেল। এখানে শিক্ষা থেকে শুরু করে সব জেলের মধ্যে এখনো বেঁচে আছে। কেন বুঝতে পারছেন না? সেটিংয়ে চলছে। তাই ইনি কেস করতে জাননে যা, কিন্তু যার বিরোধী মুসলমানরা করেছিলে সেই নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করে রেখেছে। যেন আল্লাহ কামিয়াবি করে, বলুন আমিন। তাহলে দ্বিতীয় নম্বর হলো সুপ্রিম কোর্ট। 3 নম্বর হলো কি, আন্দোলনকে বাড়াতে হবে, বাড়াতে হবে। যত আন্দোলনে মাথা বাড়বে, আর এই যে পানি বলে ছাওয়ায়, কাদা বলে আসবো না, এরকম করলে হবে না। এ তখন ট্রেনিং চলছে। এরপরে আমি শহরের দিকে যাব। এটা তো গ্রামগঞ্জে আন্দোলন করছি, এরপরে বুঝিয়ে বুঝিয়ে শহরে যাব। শহরের পরে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাব, প্রয়োজন হয় ব্রিগেডে যাব। কি গো, আপনারা যাবেন তো নাকি? হাত তুলে বলুন, যাবেন তো নাকি? ধোকা দিচ্ছেন না তো? কেন? ব্রিগেডে যদি 4-5 লক্ষ লোক হয়, আন্দোলনের কিন্তু রূপরেখা ছায়া গুরুত্ব হবে না। মিনিমাম যদি 25 থেকে 30 লক্ষ লোক হয়ে যায়, তাহলেই জানবেন কিন্তু দিল্লি কাঁপবে। শুনছেন না শোনেন নে? আমি আবার বলছি, কলিকাতা এমন একটা রাজ্য, পশ্চিম বাংলা, এখানে আন্দোলনের তাপমাত্রা যত বাড়বে, সব থেকে বেশি প্রভাব দিল্লিতে পড়বে। অতএব সেই আন্দোলন যেসব বন্ধুরা করছিলেন এখন বন্ধ করে দিয়েছেন, তিনাদেরকে অনুরোধের সাথে বলছি, বন্ধ করবেন না, আন্দোলন চালান, আগিয়ে আসেন, আন্দোলন করুন, আন্দোলন বাড়ান। আর আপনাদেরকে বলছি, আন্দোলনের রূপরেখা আরো বাড়াতে হবে, মাতাকে ভিড় বাড়াতে হবে। যত আন্দোলন আমি চালিয়ে যেতে রাজি আছি, আপনারা কি আমার সাথে রাজি আছেন? আগামী দিন যদি আপনাদের এই আশপাশে আবার কোনো জায়গায় আন্দোলন হয়, আবার সময় দিয়ে যেতে পারবেন? কথা বলুন, হাত লম্বা করে বলুন, পারবেন? যদি মনে করেন যে আব্বাস সিদ্দিকীর চিল্লাচ্ছে, চিল্লাকে যাক, আমরা একটু ঘরে ঘুমোই, মনে রাখবে আমার নিয়ে সমস্যা নয়,
সমস্যা আপনাদের সব থেকে বেশি। মনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকের মধ্যে ক্যাটাগরি আছে, এ বি সি ডি ক্যাটাগরি আছে। আমি ট্যাক্স দিয়ে বসবাস করা ছেলে, ধর্মগুরুদের ট্যাক্স নাই আমিও জানি, কিন্তু আমি ট্যাক্স দিয়ে বসবাস করি কেন? এ ক্যাটাগরিতে আসবো বলে। আমি সেই এ ক্যাটাগরির নাগরিক। দ্বিতীয় নম্বর কথা, আমার পূর্বপুরুষের মধ্যে পীর আবু বকর সিদ্দিক রয়েছে, যিনি ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, অতএব সেই পরিবারের সন্তান। আমার আমি চিল্লাচ্ছি না, আপনারা বুঝুন আপনাদের সন্তানদের কি হবে। তাই 3 নম্বর হলো আন্দোলন বাড়াতে হবে। পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, তাই কৃষক বন্ধুরা চলে যাবার কথা বলেছে, আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হবার কথা বলেছে। এর পানিশমেন্ট হিসাবে রাজ্য সরকারকে ঘোষণা দিতে হবে এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে বিধানসভা থেকে রেজুলেশন করে নিন্দা বিল পাস করতে হবে। ওই বিল পাস করিয়ে এমন করে সুপ্রিম কোর্টে জজ সাহেবের কাছে জমা দিয়ে কেস চালু করতে হবে। 3 নম্বর, আমরা আন্দোলন করব, আন্দোলন চালিয়ে যাব। রাজ্য সরকারকে সম্পূর্ণ আমাদেরকে সহযোগিতা করতে হবে, যেমন সহযোগিতা পাঞ্জাব সরকার করেছিল। পাঞ্জাব সরকার আন্দোলন কৃষকদের থাকা খাওয়া গাড়ি ভাড়া সব দিয়েছিল, কেউ মারা গেলে তাকে আর্থিক সহযোগিতা করেছিল। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত? তাহলে রাজ্য সরকারকেও এই আওয়াজ তুলতে হবে আপনাদের ঘরে যে আমরাই ওয়াকফ নিয়ে লড়বো। আমাদের আন্দোলনের খরচ, আমাদের গাড়ি ভাড়া, আমাদের খাওয়া খরচ, আমরা কেউ মারা গেলে আপনাকে অর্থ দিতে হবে। আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, বিজেপির যদি বিরোধী হয় আন্দোলনটা তো বিজেপির বিরুদ্ধে হবে, আপনাকে তো সহযোগিতা করা দরকার। আপনি সহযোগিতা না করে সেই জায়গায় আপনি এখানে বিরোধী করছেন কেন? এটা আমাদেরকে আওয়াজ তোলা দরকার আছে না নাই? এই গুটি কতক কথা আজকে এই খোলা আকাশের নিচে পানি টপ টপ করে ঝিরঝির করে পড়ছে, এই অবস্থাতে বসার পরিস্থিতি নাই। আপনারা বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে যেখান থেকেই শুনেছেন, আমি সবাইকে একটা শেষ কথা বলে যাচ্ছি। শেষ কথা হলো এটাই, আগামী দিন এই এত গাফলতি করলে হবে না, এভাবে গাফলতি করলে হবে না। আমাদের আন্দোলন আরো তীব্র বাড়াতে হবে, আরো জোরালো আন্দোলন করতে হবে। তাই গ্রামে গঞ্জে সব জায়গায় সজাগ করে আগামী দিন আমি শহরে, তারপরে কি বলে পশ্চিম বাংলার রাজধানী কলকাতাতেও আন্দোলন করব। আশা করছি আপনাদের ঘরে আমি পাশে পাবো। এই বলে আমি আজকের এই ক্ষুদ্র আলোচনাকে এখানেই সমাপ্ত করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে একটা সংগ্রামী আন্দোলনে মুখী নারা দিয়ে আমি সকলকে বিদায় দিচ্ছি। সকলে আমার সঙ্গে বলুন ভারতবর্ষ। হাত তুলে বলুন ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। নারে দিবে ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না। কেন্দ্রে ফ্যাসিস্ট সরকার দূর হাটো, দূর হাটো। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার মুর্দাবাদ, মুর্দাবাদ। নারে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক আপনাদেরকে আরো একবার আন্তরিক ভালোবাসা যে এই পানিতে আপনারা এসেছেন এবং ভিজে ভিজে প্রোগ্রামকে ধৈর্য ধরে শুনলেন। আপনারা সুস্থ